আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ফরট্রান প্রোগ্রামিং এর চ্যাপ্টার 5 অধ্যায় নিয়ে। তো আজকে আমরা অ্যালগরিদমের ফ্লোচার্ট অধ্যায় করব। অর্থাৎ আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট দেখব। তো আমাদের এখানে একটা প্রশ্ন বলছিল গুরুত্বপূর্ণ, এটা মেজর 10, 14, 12, 16 তে আসছে। তো এটা আবার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বলছে আমাদেরকে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম ফ্লোচার্ট এবং ফরট্রান প্রোগ্রাম লিখতে বলছে। তো অ্যালগরিদম মানে কি? অ্যালগরিদম মানে কোনো একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যে পর্যায়ক্রমিক যে ধাপগুলা সেগুলোকে বলা অ্যালগরিদম। আর সেই পর্যায়ক্রমিক ধাপগুলা চিত্রের মাধ্যমে প্রদর্শন করাটা হলো কি ফ্লোচার্ট। তারপর ধরো যে একটা ভবন যদি তৈরি করার চিন্তা ভাবনা করা হয়, একটা ভবন যখন তৈরি করার আগে কি করা হয়, একটা চিন্তা ভাবনা করা হয়, একটা পরিকল্পনা করা হয়। তো ওই ভবন তৈরির জন্য যে পরিকল্পনাগুলো করা হয় বা যে জিনিসগুলো লাগবে সেগুলো একটা প্ল্যান করা হয়, সেগুলোকে বলা হয় অ্যালগরিদম। আর সেই জিনিসগুলা চিত্রের মাধ্যমে যখন মানে ব্যাখ্যা দেওয়া হয় বা বিভিন্ন মানে নকশা নেওয়া হয়, তখন সেগুলো হলো কি তার ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগরিদম হলো মূলত কোনো একটা সমস্যা সমাধানের যে পর্যায়ক্রমিক যে ধাপগুলো সেগুলো, আর সেই পর্যায়ক্রমিক ধাপগুলা চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো কি ফ্লোচার্ট। তো তাহলে আমাদেরকে বলছে যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম লিখতে, ফ্লোচার্ট লিখতে, ফরট্রান প্রোগ্রাম লিখতে। তো এটা আমরা লাস্টে আলোচনা করতেছি, কারণ আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট যদি অ্যালগরিদম পাঠতে হলে সর্বপ্রথম আমাদেরকে মানে ফরট্রান প্রোগ্রাম পাঠতে হবে। আমরা যদি ফরট্রান প্রোগ্রামটা ভালো মতো পারি, সেখান থেকে আমরা খুব সহজে অ্যালগরিদম তৈরি করতে পারবো, ফ্লোচার্ট তৈরি করতে পারবো। তো আমাদেরকে এখানে কিছু বেসিক জিনিস জানতে হবে যে অ্যালগরিদম করার জন্য বা ফ্লোচার্ট করার জন্য কিছু জিনিস জানতে হবে। কিছু চিহ্ন আছে যেগুলো আমরা এগুলাকে ফ্লোচার্টে প্রকাশ করব। একটা হলো এটাকে বলা হয় টার্মিনাল ব্লক। এই টার্মিনাল ব্লক মূলত আমরা স্টার্ট বা এন্ডের জন্য ব্যবহার করি, বা স্টার্ট স্টপ এগুলোর জন্য আমরা কি টার্মিনাল ব্লকটা ব্যবহার করি। তারপর আমাদের লাগবে ফ্লো লাইন। এগুলোকে বলে ফ্লো লাইন। এই ফ্লো লাইন মূলত প্রোগ্রামের বিভিন্ন মানে নির্দেশের লাইনগুলোর স্টেপগুলোকে আমরা ফ্লো লাইনের মাধ্যমে কি প্রকাশ করি, মানে স্টেপ টু স্টেপগুলোকে আমরা মানে ফ্লো লাইনের মাধ্যমে কি কানেক্ট করি। তারপরে আমাদের লাগবে ইনপুট অ্যান্ড আউটপুট ব্লক। আমরা এখানে সামান্তরিক ইউজ করি। ইনপুট এবং আউটপুট ব্লকের মাধ্যমে আমরা মূলত যে কোনো একটা মান আমরা প্রিন্ট করি, রিড করি বা রাইট করি। আমরা কোনো কিছু রিড বা রাইট করি। রিড বা রাইটের ক্ষেত্রে বা প্রিন্টের ক্ষেত্রে রিড বা প্রিন্ট যাই করি, রিড রাইট প্রিন্ট। এই রিড রাইট বা প্রিন্টের জন্য আমরা এই ইনপুট এন্ড আউটপুট ব্লক মানে আমরা এই যে সামান্তরিক চিহ্নের মতো এই জিনিসটা কি ব্যবহার করি। তারপর আমাদের লাগবে ডিসিশন ব্লক। এটাকে বলা হয় ডিসিশন ব্লক। এটার জন্য আমরা যে একের অধিক দুইয়ের অধিক সিদ্ধান্তের মধ্যে কোনটা নিব আমরা, অর্থাৎ দুইটা ডিসিশনের মধ্যে একটা ডিসিশন নিতে আমরা মূলত এই ডিসিশন ব্লকটা কি ব্যবহার করে থাকি। তারপরে এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো যে লুপ ব্লক। এটাকে বলা হয় লুপ ব্লক। অর্থাৎ যখন আমরা কখনো কোনো লুপ ব্যবহার করব, ডু লুপ ব্যবহার করব, তখন আমরা এই লুপ ব্লকটা কি ইউজ করব। হ্যাঁ, এটাকে বলা হয় লুপ ব্লক। আমরা যখন লুপের মাধ্যমে কোনো কিছু করব, তখন আমরা কি এই চিত্রটা কি এটার মাধ্যমে আমরা লুপটা কি প্রকাশ করব। তাহলে আমাদের মোটামুটি এই জিনিসগুলো আনলে হবে। এটা দ্বারা আমরা মূলত এটা হচ্ছে তার টার্মিনাল ব্লক। এই টার্মিনাল ব্লকের মাধ্যমে আমরা স্টার্ট বা স্টপ এগুলো লিখবো। এটা হচ্ছে ফ্লো লাইন। এটা হচ্ছে ইনপুট এন্ড আউটপুট ব্লক, মানে রিড এর ক্ষেত্রে প্রিন্টের ক্ষেত্রে আমরা এই ব্লকটা ব্যবহার করব। কোন ডিসিশনের ক্ষেত্রে বা কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই ডিসিশন বক্সটা ব্যবহার করব। আর লুপের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করব। তো এগুলো আমাদের আনলে হবে। এখন আমরা আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কি এখন আমরা করতে পারবো। তাহলে এগুলো বুঝতেছি এখন। আচ্ছা, তো এখন আমরা আমাদের এই সমস্যাটা কি করব। তো আমরা সর্বপ্রথম এখান থেকে একটা প্রোগ্রাম লিখে ফেলি, কারণ প্রোগ্রামটা লিখে ফেললে সেখান থেকে খুব সহজে আমরা অ্যালগরিদম লিখে ফেলতে পারবো, আর অ্যালগরিদম থেকে আমরা ফ্লোচার্ট লিখে ফেলতে পারবো। তো ফার্স্টে এখন আমরা প্রোগ্রামটা করতেছি। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য ফরট্রান প্রোগ্রাম। অর্থাৎ এখানে আমরা ফরট্রান প্রোগ্রাম লিখতেছি। তো এখানে তিনটা বৃহত্তম সংখ্যা বলছে, তো তিনটা সংখ্যার ভিতরে সংখ্যাগুলো কি কি সেটা তো আমরা জানি না। সেজন্য এখন ফার্স্টে আমাদের ওই তিনটা সংখ্যা এখন কি করতে হবে, আমাদের সর্বপ্রথম এই তিনটা সংখ্যা এখন ইনপুট দিতে হবে। আমাদের ইনপুট দিতে হবে।
মানে রিড সরি 3 সংখ্যা আমাদের এখানে রিড দিতে মানে রিড করতে হবে। তো রিড অ্যারিস্ট্যাটিক্স ধরে নিলাম তিনটা সংখ্যা, একটা x, একটা হলো y, একটা হলো কত z। এখন এই তিনটা সংখ্যার ভিতরে কোনটা সংখ্যা বড় সেটা তোমরা জানি না। তোমরা সাপোজ ধরে নিব যে x হচ্ছে বড়, large large ইকুয়াল টু x। আমরা সাপোজ ধরে নিয়েছি যে এই তিনটা সংখ্যার ভিতরে x সংখ্যাটা হলো কি বড়। এখন x এর মাধ্যমে আমরা বাকি y z গুলোকে এখন আমরা শর্তের মাধ্যমে কিগুলো অ্যাপ্লাই করব। ইফ যদি লার্জ লেস দেন y, যদি লার্জ লেস দেন y হয়, লার্জ মানে কি, লার্জ মানে x টা আর কি, যদি x লেস দেন y হয় তাহলে কি বড়, অবশ্যই y বড়, লার্জ ইকুয়াল টু y না। যদি x লেস দেন লার্জ লেস দেন y হয়, লার্জে কত আছে x আছে, তার মানে x লেস দেন যদি y হয় তাহলে y বড়। আবার ইফ যদি লার্জ লেস দেন z হয় তাহলে কি বড়, অবশ্যই z বড়, তাহলে লার্জ হবে কি z। অর্থাৎ আমরা একটা মান ধরছিলাম এই বড় সংখ্যা লার্জ ধরছি x, তার মাধ্যমে y গুলো কি আমরা এইভাবে এক্সপ্লেনেশনটাকে দিতে হবে আর কি। আচ্ছা তোমরা এটা বুঝছো তো। তাহলে আমরা যদি লার্জ যদি y থেকে বড়, লার্জ যদি লেস দেন y হয় তাহলে অবশ্যই লার্জ y মানে y বড়, আর লার্জ লার্জ থেকে আছে x, x যদি z থেকে ছোট হয় তখন অবশ্যই z বড়। তো এখন আমরা এখান থেকে এই কাজগুলো করার পরে কম্পাইলার এখান থেকে কি করবে, কম্পাইলার এখান থেকে x y z তিনটা মান নিয়ে এই কন্ডিশনগুলোর মতো যাচাই করে আমাদের কাছে বৃহৎ সংখ্যা মানে বড় সংখ্যা সেটা কি দিবে। তো সেজন্য লিখবো যে প্রিন্ট বা রাইট অ্যারিস্ট্যাটিক্স লার্জ। আমরা চাই এই লার্জ ইকুয়াল লেখাটা হুবহু প্রিন্ট করে দেখি। তাহলে আমরা জানি সিঙ্গেল কোড দ্বারা কোনো কিছু আবদ্ধ করলে কম্পাইলার এটাকে হুবহু প্রিন্ট করে দেয়। তো লার্জ ইকুয়াল লেখার সাথে কম্পাইলার লার্জ ইকুয়াল লেখাটা হুবহু প্রিন্ট করে দিবে। আর এখানে যে লার্জ সংখ্যাটা আসবে উপর থেকে শর্তগুলো যাচাই করে সেই লার্জটা এখানে বসে যাবে, তারপরে এটা কি স্টপ, তারপরে কি ইন্ট। তো এটা হলো আমাদের কি এই তিনটা বৃহত্তম সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় ফরটার্ন প্রোগ্রাম। এখন আমরা যে ফরটার্ন প্রোগ্রামটা লিখছি এটা বুঝলে এখন এখান থেকে আমরা অ্যালগরিদমও কি লিখে ফেলতে পারবো। আচ্ছা তো এটা যে লিখলাম ফরটার্ন প্রোগ্রাম, এখন এটা আমরা অ্যালগরিদম দেখব। এখন দেখব অ্যালগরিদম। তো অ্যালগরিদম ফার্স্টে কি করছি আমরা এই প্রোগ্রামটা ব্যাখ্যায় শুধুমাত্র আমরা অ্যালগরিদম আকারে লিখব আর কি। ফার্স্ট আমরা x y z এর মান কি করছি, আমরা x y z এর মান আমরা রিড করছি। তো লিখব এখন রিড x, y, z। দ্বিতীয় ধাপে কি করছি আমরা লার্জ ইকুয়াল টু x ধরে নিছি না, দ্বিতীয় ধাপে আমরা লার্জ ইকুয়াল টু x ধরছি, লার্জ ইকুয়াল টু x। তিন নম্বর স্টেপে কি করছি যাচাই করছি যে লার্জ যদি y ছোট হয় তার মানে ইফ যাচাই করছি কি লার্জ। এখানে আমরা অ্যালগরিদমে এটা তো ফরটার্ন প্রোগ্রাম সেজন্য লেস দেনের জন্য আমরা .lt ডট দিছি, এটা তো অ্যালগরিদম সেখানে .lt এর জন্য লেস দেনের জন্য lt লেখা লাগবে না, স্বাভাবিক চিহ্ন দিব আর কি। যদি y হয় তাহলে অবশ্যই লার্জ বড় চিহ্ন লার্জ y। এখন এখানে যে ব্যাখ্যা লিখছি আর কি। আবার 4 নম্বর ধাপে ছিল আমাদের ইফ যদি লার্জ লেস দেন z হয় তাহলে অবশ্যই z বড়, z বড়। তারপরে এখানে আসে কি করছি আমরা ওই লার্জ মানটাকে প্রিন্ট করছি। তো ফার্স্ট নম্বরে প্রিন্ট দা ভ্যালু অফ লার্জ বা প্রিন্ট লার্জ, প্রিন্ট দা ভ্যালু অফ লার্জ। তারপর 6 নম্বর কি করছি আমরা স্টপ করছি, শেষ। এটা আমাদের নির্ণয় কি অ্যালগরিদমটা। শুধুমাত্র প্রোগ্রামটা কিভাবে করছি প্রোগ্রামটা কার্যটা লাইন টু লাইন ব্যাখ্যাটা দেওয়া হলো কি এখানে অ্যালগরিদম জিনিসটা। তো আমাদের এখানে অ্যালগরিদম শেষ, আশা করি তোমরা অ্যালগরিদম বুঝছো। অ্যালগরিদম যদি আমরা পারি বুঝি তাহলে এখান থেকে এখন আমরা খুব সহজে আমরা ফ্লো চার্টও পারবো। তো এখন আমরা অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট আঁকবো, প্রোগ্রামটা বুঝতেছি। এখন আমাদের ফ্লো চার্ট, এখন হলো ফ্লো চার্ট। ফ্লো চার্ট তো ফ্লো চার্টে আমরা ফার্স্টে স্টার্ট করব। তো স্টার্ট বা স্টপের জন্য আমরা বলছি টার্মিনাল ব্লক ব্যবহার করি, মানে এই যে এটা ব্যবহার করি আর কি। তারপর যখন ফ্লো লাইন দেখছিলাম এইভাবে ফ্লো লাইন দিতে হবে। তারপরে কি আছে এখানে
লার্জ ইকুয়াল টু ওয়াই আছে, আচ্ছা আমার একটা জিনিস দেখাতে মনে নাই, আমাদের ক্যালকুলেশন একটা ব্লকস আছে আয়তক্ষেত্র আর কি, এটা এই যে আয়তক্ষেত্র, এটা হলো ক্যালকুলেশন বক্স, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন অ্যারিথমেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন আমরা এই আয়তাকার বক্সে কি মানে ক্যালকুলেশন করব আর কি। তো লার্জ ইকুয়াল টু এক্স এটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, সুতরাং এখানে আমরা এই লার্জ ইকুয়াল টু এক্স টা আমরা এই আয়তক্ষেত্রে কি লিখে নিব, লার্জ ইকুয়াল টু কত এক্স। তারপরে কি করছি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি, কন্ডিশনের জন্য বলছি আমরা ডিসিশন ব্লক ব্যবহার করি, সুতরাং এখানে আমরা ডিসিশন ব্লক ব্যবহার করব। এই ফ্লো লাইনগুলো কিন্তু এই যে মানে চিত্রগুলোর সাথে মিলে মানে লাগানো থাকবে আর কি, লাগানো থাকবে। এখন ডিসিশন ব্লক, ডিসিশন ব্লকে কি বলছে আমাদের, ইফ লার্জ যদি লেস দ্যান ওয়াই হয়, তার মানে যদি ইফ লিখবো না, ব্যাখ্যাটা দিই শুধুমাত্র, যদি লার্জ লেস দ্যান ওয়াই, যদি লার্জ লেস দ্যান ওয়াই হয় তার মানে এটা যদি সত্য হয় অবশ্যই লার্জ বড়, তার মানে এটা যদি ট্রু হয় সত্য হয় তাহলে বড় কি, বড় থেকে লার্জ হয় বড় না। তো আমরা বলছিলাম যে অ্যারিথমেটিক্যাল বিভিন্ন এক্সপ্রেশনের জন্য আমরা বলতে আয়তক্ষেত্র ব্যবহার করি, তো লার্জ তো এটার জন্য আমরা এখানে আয়তক্ষেত্র ব্যবহার করব। যদি এটা সত্য হয় তখন অবশ্যই লার্জ বড়, মানে সুতরাং এখানে হবে লার্জ, লার্জ ইকুয়াল টু কি হবে, ওয়াই হবে। তারপর দেখো তাহলে আমরা এই স্টেপের জন্য আমরা কাজ করে ফেলছি, তো এগুলো তো কানেক্ট করতে হবে, কারণ একটা তো একটা লাইন পর্যন্ত আসতেছে, এই লাইন পর আমরা এই লাইনে আসবো না, এটার জন্য তো নতুন করে আবার এই আমাদের ডিসিশন ব্লকটা লিখতে হবে, সেজন্য আমরা কানেক্ট করব। কানেক্টের জন্য আমরা মূলত বৃত্ত ব্যবহার করি, বৃত্ত কানেকশনের জন্য আমরা বৃত্তটা ব্যবহার করি, এখানে কানেক্ট করব আমরা, এটার সাথে আমরা এটা কানেক্ট করব। কানেক্ট করছি, এখন আমরা এই যদি এবার এই সাইড নাম্বার ব্যাখ্যাটা দেব, নিশ্চয় হয়নি জানি আশা করি। এখন দেখো এখন আবার যদি লার্জ যদি জেড থেকে ছোট হয় তাহলে কি হবে, এখানে আমরা সিদ্ধান্ত নিতেছি, তার সিদ্ধান্ত ব্লক। আবার এখানে যদি লার্জ লেস দেন যদি জেড হয়, এটা যদি সত্য হয়, লার্জ যদি জেড থেকে ছোট হয় সত্য হয় তাহলে অবশ্যই জেড লার্জ বড়, তাহলে এটা আবার যদি ট্রু হয় তাহলে এখানে আবার কে বড়, লার্জ বড়, লার্জ জেড বড়, লার্জ কত জেড। তো তাহলে এটা ব্যাখ্যাও শেষ, এখন এটা কানেক্ট করতে হবে না, এরপর আবার ফ্রি ইন করব, কিন্তু জায়গাটা হইতেছে না, এটা আমরা কি করব, এভাবে এটা ব্লক করব আর কি, এভাবে আমরা এটা কি করব, এটা ব্লক করব। আচ্ছা হ্যাঁ, তো আমরা বলছিলাম যদি লার্জ যদি এটা তো সত্য হয়, লার্জ যদি জেড থেকে ছোট হয় তাহলে অবশ্যই লার্জ জেড, জেড বড়, সেজন্য সত্য হয়েছে লার্জ জেড। তো এটা আবার কি করছি, কানেক্ট করে ফেলছি, বৃত্ত দ্বারা আমরা কানেক্ট করি। তারপরে কি আছে, ফ্রিন্ট করতে পারছো না, ফ্রিন্টটা ভ্যালু অফ কত লার্জ, তো আমরা এখানে ফ্রিন্ট করব। তো ফ্রিন্টের জন্য মূলত আমরা সামান্তরিক ইউজ করি, মানে ইনপুট আউটপুট যে ব্লকটা আছে সেটা। তো প্রিন্ট লার্জ, প্রিন্ট লার্জ। তো প্রিন্ট ওভার কি করছি আমরা, স্টপ করছি, তো স্টপের জন্য আমরা টার্মিনাল ব্লক ব্যবহার করি, স্টপ। এটা আমাদের কি নির্ণয় ফ্লো চার্টটা। তো আশা করি তোমরা এই প্রোগ্রামটা বুঝছো, কিভাবে এখান থেকে আমি প্রোগ্রাম লিখছি, অ্যালগরিদম লিখছি এবং কি ফ্লো চার্ট লিখছি। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কি অ্যালগরিদম ফ্লো চার্ট দেখব। আচ্ছা, তো এখন আমরা একটা লাস্ট অ্যালগরিদম ফ্লো চার্ট দেখব, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা আমি 17তে আসছে, বিশেষ করে এবার পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো বলছে একটি পূর্ণ সংখ্যা m মৌলিক কি যাচাই করার জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট এবং ফরট্রান প্রোগ্রাম লেখো। অর্থাৎ m যে একটা মৌলিক সংখ্যা নির্ণয়, মানে একটা প্রশ্নটা যে এরকম যে একটি অ্যালগরিদম এবং ফরট্রান প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণ সংখ্যা n পড়বে এবং m মৌলিক কিনা তা নির্ণয় করবে। সমস্যাটা হচ্ছে এরকম। তো তাহলে এখানে আমরা এটার জন্য এখন আমরা একটা পূর্ণ সংখ্যা মৌলিক কিনা তার জন্য অ্যালগরিদমও দেখবো, ফ্লো চার্টও দেখবো, ফরট্রান প্রোগ্রামও দেখবো। তো প্রথমে আমরা ফরট্রান প্রোগ্রাম দেখতেছি। তো আমরা মৌলিক সংখ্যা নির্ণয় ফরট্রান প্রোগ্রাম আমরা সিম্পল প্রোগ্রামে দেখছিলাম, তো এখানে এটা আবার করতেছি। তো একটা সংখ্যাকে মৌলিক কিনা সেটা যাচাই করবো, তার জন্য আমরা ফার্স্ট এখানে একটা মান কি রিড করতে হবে। এখানে n ছিল মনে নাকি n ছিল মনে হয়, n বাই ফ্যাক্ট না,
তো তাহলে আমার ফার্স্টে n এর মানটা রিড করতে হবে, কারণ আমি জানি না n এর মান কত। তো রিড অ্যারিস্ট্যাটিক্স n। তো আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, আর মৌলিক সংখ্যা যদি 2 এর নিচে হয়ে যায় তখন এটা আর মৌলিক থাকবে না। তো যদি ইফ n less than 0 n less than 2, যদি n এর মানটা 2 থেকে ছোট হয়ে যায় তখন এটা আর মৌলিক হবে না। তখন আমরা দিয়েছি গো টু কোন লেভেল নাম্বার পাবো সেটা পরে দেব। অর্থাৎ ফর্টান প্রোগ্রামটা করে এসে লাস্টে যে জায়গায় মৌলিক না নট প্রাইম এটা প্রিন্ট করব সেই লেভেল নাম্বার সেখানে দেব, কারণ 2 থেকে যখন ছোট হয়ে যাবে তখন এটা মৌলিক থাকবে না। সেজন্য এখন কোনো লেভেল নাম্বার দিতেছি না। প্রোগ্রাম যখন প্রিন্ট করব প্রিন্ট করার সময় আমরা সেখানে লেভেল নাম্বার দেব। আচ্ছা, আসলে তোমরা এতটুকু বুঝছো। তখন আমরা লুপ ইউজ করি ডু তো 7i, মৌলিক সংখ্যা শুরু 2 থেকে, কোন সংখ্যা মৌলিক কিনা সেটা কিভাবে আছে বলি আমরা 2 থেকে বড় হয়ে ওই সংখ্যাটার অর্ধেক পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো দ্বারা কি ওই সংখ্যাটা বিভাজ্য না বিভাজ্য না সেটা যাচাই করতে হয়। অর্থাৎ একটা সংখ্যা যদি বলি 23, তার অর্ধেক 23/2 মানে 11 পয়েন্ট সামথিং বা 11 আর কি। তাহলে 2 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আসলে কি বিভাজ্য নাকি বিভাজ্য না যাচাই করে করে দেখতে হবে। যদি দেখি বিভাজ্য না তাহলে বলতে পারবো 23 সংখ্যাটা একটা মৌলিক, নাহলে মৌলিক না। এটা ফর্টান প্রোগ্রাম যখন আমরা সিম্পল প্রোগ্রাম করছিলাম বিস্তার ডিটেইলস সেখানে আলোচনা করছি। তাহলে 2 থেকে n/2 পর্যন্ত ইনক্রিমেন্ট এক করে আর কি। আসলে তোমরা এতটুকু বুঝছো। তখন আমরা কন্ডিশন দেব, শর্ত ইউজ করব আর কি। ইফ যদি মড n, i দ্বারা কি যদি n যদি i দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় মানে ইকুয়াল 0, n যদি i দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তখন এটা তার মৌলিক হবে না, তখন সেটা তো মৌলিক হবে না। যদি মোট কোনটা সংখ্যা যদি বিভাজ্য হয়ে যায় 12 একটা মৌলিক, 12 তো মৌলিক না। মোট n, i অর্থাৎ যদি চিন্তা করি যদি n মানে কত 12,2 বিভাজ্য, যদি বিভাজ্য তাহলে মৌলিক না। তাহলে যদি মোট n, i ইকুয়াল 0, যদি মোট n যদি i দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তখন এটা তো মৌলিক হবে না, তখন মৌলিক না হলে এটা মৌলিক না। তো সেই জায়গাটা যেতে হবে আমাদের, সেখানে এখানে যে লেভেল নাম্বারটা লিখবো, অর্থাৎ এখানে লেস দ্যান 2 এর জন্য যে মৌলিক হবে না, যে লেভেল নাম্বারটা লিখবো গো টু যেখানে মৌলিক না প্রিন্ট করব সেখানে যাবো, এখানে ঠিক সেম ভাবে সেম জায়গায় লেভেল নাম্বার দিতে হবে আর কি। কারণ যদি n লেস দ্যান 2 হয় তখন এটা তো মৌলিক না, যেখানে মৌলিক না সেখানে চলে যাবো আর কি আমরা দাম দিয়ে। এখানে কিন্তু ঠিক সেম, যদি মোট n, i ইকুয়াল 0 হয়ে যায় তখন এটা তো মৌলিক হবে না। মৌলিক না হলে গো টু আমরা যে লাইনে আমরা মৌলিক না লিখবো প্রিন্ট করব সেখানে লেভেল নাম্বার দিব আর কি। সেজন্য কত লেভেল নাম্বার দিব এটা লিখতেছি না, এখানে যেটা লিখলে সেখানে দিব আর কি। সেটা আসলে তোমরা এতটুকু বুঝছো। তো তারপরে এখানে আমরা কি করব 7 কন্টিনিউ করব, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটার জন্য যাচাই করবে এইভাবে। এখানে সংখ্যাগুলো আছে প্রত্যেকটার জন্য এই শর্ত যাচাই করে করে যদি সত্য হয় মৌলিক না, সত্য হলে নিচের লাইনে এসে কন্টিনিউ করে কি আবার মান দিবে। এইভাবে কাজগুলো কি এইভাবে পর্যায় করে কি কাজগুলো করবে আর কি। এখন মানগুলো কি করব আমরা প্রিন্ট করব, প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স n is a prime number, n is a prime number। তো এটা যদি প্রাইম নাম্বার না হয় তো আমরা জানি কম্পাইল তো লাইন টু লাইন আসে, এটা যদি প্রাইম নাম্বার না হয় তাহলে আমাদেরকে তো যেটাতে প্রাইম না মানে সেখানে তো যেতে হবে। মানে লেভেল নাম্বার দেই এখানে গো টু ধরে দিলাম 60, অর্থাৎ যেখানে আমাদের ফোরামটা বন্ধ হয়ে যাবে সেখানে চলে যাবো আর কি। কারণ যখন মানটা প্রিন্ট করে ফেলবে কম্পাইল তো লাইন টু লাইন কাজ করে, যখন ধরলাম সাপোজ সংখ্যাটা মৌলিক হয়েছে হওয়ার পরে এখানে আসে কি মানটা প্রিন্ট করবে না, প্রিন্ট করে এই লাইন থেকে এই লাইন আসবে, আসি তো মানে এই লাইনটা যদি না লিখি ফোরাম তো বন্ধ হবে না, কারণ এই লাইন পরে যেখানে প্রাইম না সেখানে চলে যাবে। সেজন্য গো টু 60 লিখছি মানে কি যেখানে স্টপ লিখবো আমি সেখানে লেভেল নাম্বারটা দিয়ে দিব। তার মানে প্রিন্ট করার পরে এখান থেকে দাম দেওয়ার পরে আমরা এখানে লেভেলে চলে আসবো। তাহলে এখানে কত এটা গো টু 60। এখন লিখবো যে n প্রিন্ট যেটা n যদি প্রাইম না হয় সেটা প্রিন্ট করব আর কি। প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স n is not prime number, n is not prime number। তো আমরা এক কাজ করি, যেহেতু এখানে প্রাইম নাম্বার না এখানে লিখছি তো এই দুই জায়গায় গো টু রাখছি, লেভেল নাম্বারটা দিয়ে দিই একটা। ধরো এখানে আমরা 50 এটা 50 লেভেল নাম্বার দিছি, তার মানে এখানে 50 দিয়ে দিব, এখানে 50 দিয়ে দিব। তার মানে যদি n টা যদি 2 থেকে ছোট হয়ে যায় গো টু 50 তাহলে 50 নাম্বার লেভেল কিন্তু লাইনে এসে কি মৌলিক না সংখ্যাটা প্রিন্ট করে দিব, মানে ওই যে 2 থেকে ছোট সংখ্যাটা কি প্রিন্ট করে দিব আর বলবো আর এটা মৌলিক না। আবার এখানে মোট n, i ইকুয়াল 0, যদি মোট n, i এর মান 0 হয়ে যায় তো
ওটা তো মৌলিক হবে না, তো কোথায় যাবো তাহলে? এখানে মৌলিক না, সেখানে তো যাবো গো টু 50, তার মানে এখানে চলে আসবো দাম দিয়ে, মানে কম্পাইলার আসবে আর কি, যেটা মৌলিক না এখানে চলে আসবে। তারপরে স্টপ, দেখো আমি একটা লেভেল নাম্বার দিয়েছিলাম 60, এখানে আসে স্টপ নাম্বার, এখানে 60টা দিয়ে দিব, কারণ যখন এটা প্রিন্ট করে ফেলবো, প্রিন্ট করার পর প্রোগ্রামটা তো বন্ধ করতে হবে যদি মৌলিক হয়ে যায়। কম্পাইলার লাইন থেকে এলান আসি গো টু 60 দেখলে সরাসরি যে জায়গায় 60 লেভেল দিতে লাইন সেখানে চলে আসবে, তার মানে এখানে কি স্টপ আছে, প্রোগ্রামটা কি সেখানে এসে বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা আলোচনা করছি আগে, আশা করি তোমরা এটা বুঝছো কিভাবে এটা ফর্টান প্রোগ্রামটা লিখছি। তো এখন এটা ফর্টান প্রোগ্রাম লিখতে পারছি, এখন এটা আমরা অ্যালগরিদম লিখবো, এখন আমরা এখানে তার অ্যালগরিদম লিখবো। আচ্ছা, তো এই যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা লাইন টু লাইন এখন এক্সপ্লেনেশনটা দিব অ্যালগরিদমে। তো ফার্স্ট আমি কি করছি, আমরা n মানটা রিড করছি, তো রিড n, এখানে অ্যালগরিদমের মানটা ছোট বড় হতে পারে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় ধাপ, এখানে আমরা কন্ডিশন ইউজ করছি, যদি ইফ n লেস দ্যান 2 হয় তখন প্রোগ্রামটা কি হবে, এখানে বন্ধ হয়ে যাবে। যখন ইফ n লেস দ্যান 2, যখন যদি n যদি লেস দ্যান 2 হয় তখন গো টু কোথায়, কনসেপ্ট লেভেল লাইনে আসবো না, এটা যদি সত্য হয় গো টু 15 মানে মৌলিকটা, সেখানে তো চলে যাবো। এখন আমি কিন্তু জানি না যে অ্যালগরিদমে কোন লাইনে আমাদের এই প্রিন্ট অ্যারিথমেটিক নট ফর্মেটটা লিখবো, এই জন্য একটা কাজ করি, গো টু দিয়ে লেভেল নাম্বারটা খালি রাখি, ওই আগেরটার মতো আর কি, যে জায়গায় মৌলিক না লিখবো অ্যালগরিদমে গো টু সেই স্টেপটা দিয়ে দিব, এখানে কত স্টেপ দাও সেটা জানি না, সেটা আগে লিখে দিছি, এখন সেটা লিখে দিছি। 3 নম্বরে আমি কি করছি, আমরা ডু লুপ, মানে ডু লুপ দিছে ডু 7 i 2 n by 2 1, তো ডু ফর I equal to 2 to n by 2 পর্যন্ত 1। চতুর্থ লাইনে কি করছি, আমরা যাচাই করছি মোড ni equal 0, অর্থাৎ if mod ni equal 0, যদি ইকুয়াল হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে যে জায়গায় মৌলিক না সেখানে তো চলে আসবো, তো সেজন্য গো টু স্টেপ, কোন স্টেপে আসবো আমি জানি না, এটা তো অ্যালগরিদম, অ্যালগরিদমে যে জায়গা লাস্টে আমরা লিখবো n is not prime, সেই স্টেপটা এখানে উল্লেখ করে দেব, এখন রেখে দিছি, কারণ লাইন টু লাইন আমি জানি না যে প্রোগ্রাম করার পর কোন নাম্বার স্টেপে কাজটা আসতেছে। তো আশা করি এটা বুঝছো। এরপর ফার্স্ট নাম্বার লাইনে কি আছে দেখো, 7 নিয়ে আছে না, মানে ডু লুপটা রিপিটেশন আছে, তো ডু লুপ রিপিট, 6 নাম্বার লাইন, 6 নাম্বার লাইনে কি আছে, প্রিন্ট করতে বলছে, the print n is a কি prime number, print n is a prime, print n is a prime, তারপরে কি আছে গো টু 60 আছে না, মানে যেখানে এটা প্রিন্ট হবে না সেখানে তো চলে যাবে, তো এখানে একটা কাজ করি, গো টু, দেখো এখানে গো টু 60 আছে না, গো টু 60 মানে 60 কোন জায়গায় আছে, যে জায়গায় স্টপ আছে সেই জায়গায়, তাহলে গো টু এখানে রেখে দেই, লাস্টে এই অ্যালগরিদমে যে জায়গায় আমি স্টপ লিখবো সেই স্টেপটা এখানে উল্লেখ করে দিব, কারণ আমি এখানে স্টপে আসতেছিলাম, এটা গো টু কত স্টেপ এটা লিখবো, পরে লিখতেছি না, 8 নম্বরে কি আছে, যে n is not prime, n is print n is not prime, তাহলে print n is not prime, তাহলে দেখো তাহলে n is not prime কোন স্টেপে লিখছি আমরা, n is not prime লিখছি আমরা 8 নাম্বার স্টেপে, তার মানে আমি এখানে স্টেপ খালি রাখছি, যে যদি n যদি ছোট হয় মৌলিক না এখানে চলে আসবে, আবার এখানেও যদি মোড n 0 হয়ে যায়, এটা গো টু স্টেপ লিখছি না, তাহলে এই 8 নাম্বার স্টেপটা এখানে উল্লেখ করে দিব, এখন 8 নাম্বার স্টেপ, 8 নাম্বার স্টেপ, আসলে তোমরা এটা বুঝছো, এর স্টেপ খালি রাখছি কারণ আমি জানি না অ্যালগরিদমে কোন মানে কোন স্টেপে আসি, আমি প্রিন্ট দা নট ফর্মেটটা লিখবো, দেখতেছি আমরা 8 নাম্বার স্টেপে আমাদের এটা লিখছি, সেই স্টেপটা উল্লেখ করে দিতে হবে এখানে। আর দেখো তো এটার পরে নট ফর্মেট পরে কি স্টপ আছে না, এই যে 9 নাম্বার স্টপ লিখবো, তো দেখো স্টপ আমরা কয় নাম্বার ধাপে লিখছি, 10 নাম্বার ধাপে লিখছি না, তাহলে গো টু স্টেপ এখানে দেব 10, এখানে দেব আমরা কত 10, কারণ এই যে এখান থেকে আমি ধাম দিকে চলে আসছি না, এই গো টু 10। আসলে তোমরা এটা বুঝছো কিভাবে আমি অ্যালগরিদমটা লিখছি, তো অ্যালগরিদম বুঝলে এখন আমরা এখান থেকে ফ্লো চার্টও লিখতে পারবো, অর্থাৎ এই প্রোগ্রামটার লাইন টু লাইন এক্সপ্লেনেশনটাই আমরা এখানে দিছি, আর কিছুই না। আচ্ছা এখন আমরা ফ্লো চার্ট দেব, ফ্লো চার্টটা বড় হবে, আমি বুঝে দিচ্ছি প্রশ্নটা ছোট করে লিখতে পারবো। এখন হচ্ছে ফ্লো চার্ট,
তো দেখো ফার্স্ট আমরা রিড করছি, রিডের জন্য আমরা টার্মিনাল ব্লক ব্যবহার করি। সরি আগে স্টার্ট করতে হবে, স্টার্ট করে টার্মিনাল ব্লক ব্যবহার করি, স্টার্ট। তারপর কি করছি আমরা মানটা রিড করছি। তো রিড বা রাইট এগুলো হচ্ছে আমাদের ইনপুট ব্লক। তো ইনপুট ব্লকের জন্য আমরা মূলত আমরা সামান্তরিক ব্যবহার করি। রিড এন্ড তারপর কি করছি আমরা ডু ফর, ডু লুপ আছে এখানে, সরি ডু লুপ এখানে, ইফ n লেস দেন 2 গো টু স্টেপ এটা। তো এটা কন্ডিশন ব্লক, যদি n যদি 2 থেকে ছোট হয় তখন গো টু স্টেপ আটা যাবে আর এখানের জন্য। তাহলে এখানে এদের কন্ডিশন তে ব্লক এটা ইউজ করব। কি আছে n লেস দেন 2, n লেস দেন 2, যদি n যদি 2 থেকে ছোট হয় কোথায় যাব, যে জায়গায় মৌলিক না সেখানে তো যাব। তো আমি কি এখন জানি যে এই ফ্লো চার্টে কোন জায়গায় মৌলিক না লিখবো, জানি না। সুতরাং আমি ট্রু দিয়ে এটা রেখে দিব, লাইনটা যে জায়গায় মৌলিক না লাইনটা আমি সে জায়গায় নিয়ে আসবো, রেখে দিছি। তারপরে দেখো ডু ফর আই আছে, যার ডু লুপ এখানে শুরু হয়েছে, ডু লুপের জন্য যে লুপ ব্লক আছে সেটা ইউজ করব। তো ডু লুপ ব্লক যেটা সেটা লিখতেছি, এটা কি লুপ ব্লক। তো ডু লেভেল মধ্যে দরকার নাই, ডু আই ইকুয়াল টু 2 টু কত n/2 পর্যন্ত। তারপরে কি আছে মোডের ব্যাখ্যা আছে, কারণ এখানে আসে এখন আমরা আবার কন্ডিশন ব্লক ইউজ করব, যে মোড আছে। দেখো কি আছে মোড ni = 0, তার মানে এই যে মোড ni = 0 হয়, তার মানে এটা যদি সত্য হয় গো টু স্টেপ 8, মানে যে জায়গায় মৌলিক না সেখানে আসবো। আমি তো জানি না অ্যালগরিদমে এই যে ফ্লো চার্টে কোন জায়গায় মৌলিক হবে, সেজন্য আমি এখানেও এই ট্রু দিয়ে রেখে দিছি, যে জায়গায় আমি এখানে মৌলিক না লিখবো সেখানে চলে আসবো আর কি। আশা করি তোমরা এতটুকু বুঝছো কিভাবে এখানে এই কাজটা করছি। তারপর কি আছে দেখো ডু লুপ রিপিট আছে না, তো ডু লুপে চলে যাবো এখন, ডু লুপ রিপিট। তার মানে আমরা রিপিটেশন দিব, রিপিটেশনের জন্য আমরা এখানে এই ব্লকটা দিব। আমরা ডু লুপ ওইখানে একটা লেভেল নাম্বার ইউজ করছিলাম, সেটা 7 লেভেল নাম্বার ইউজ করছিলাম। তো কানেক্টিং ব্লক তো এখানে 7 দিয়ে এখানে ডু লুপটা কন্ডিশন দিয়ে দিব, কারণ ডু লুপ এখানে আমি আবার ফিরে আসতে হবে, কারণ ডু লুপ রিপিট আছে। ডু লুপ ছিল 7 মডেল ছিল আর কি, প্রোগ্রামে যতটুকু সম্ভব এখানে চলে আসছে সম্ভব বলতে। হ্যাঁ আশা করি এটা বুঝছো, মানে 7 মডেল নিয়ে করছি আর কি। এরপরে কি আছে প্রিন্ট n ইজ এ প্রাইম, এখন n ইজ এ প্রাইম নাম্বার, এটা এখন কি করতে বলছে প্রিন্ট করতে বলছে ফরেন লাইন। তো প্রিন্ট বা আমরা এখানে সামান্তরিক ইউজ করি, প্রিন্ট প্রাইম n is prime, n is prime। এরপরে কি আছে গো টু স্টেপ কত, গো টু স্টেপ 10, মানে এখানে এটা মানে যে লাইনে স্টপ হবে সেই স্টেপটা। তো এখানে আমি এই লেভেল নাম্বারটা এখানে একটা লেভেল নাম্বার দিয়ে দিই, কারণ আমরা কত নাম্বার লাইনে লেভেল নাম্বারে স্টপ করছিলাম, 60 নম্বর লেভেল লাইনে স্টপ করছিলাম। তো 60 দিয়ে গো টু 60 ছিল আর কি, তার মানে যেখানে স্টপ হবে আমি সেটা সেখানে নিয়ে যাবো আর কি। এরপরে কি আছে ফ্রেন্ড ইজ মানে নট প্রাইম, নট প্রাইমটা লিখবো, এটা সামান্তরিক। তো and print and is not prime। তাহলে দেখো আমি এই জায়গায় লিখছি কিন্তু print and is not prime, অর্থাৎ n কিন্তু প্রাইম না। তার মানে এই n লেস দেন 2 যদি হয় তাহলে এটা প্রাইম না, আর মোড n আর যদি সত্য হয় এটা প্রাইম না, সত্য হয় আর কি। তাহলে দেখো প্রাইমটা এখানে না, তাহলে এই দুইটা লাইন আমি এখানে আসে অ্যাড করে দিব, একটা দিব এখানে আর একটা দিব এখানে, কারণ এই প্রাইমটা আছে এই দুই জায়গায়, সেজন্য এই লাইনটা এখানে আসবে, নট প্রাইমে আসবে, এটা নট প্রাইমে আসবে। তারপর কি স্টপ আছে না, স্টপ করব, সো ওভার হবে আর কি স্টপ। তো দেখো 60 টা স্টপের লেভেল নাম্বার ছিল না, সেজন্য এটা স্টপে কি এই লাইনটা এখানে স্টপ আনি দেব। তো এটা হলো কি আমাদের এই সংখ্যা কি মৌলিক সংখ্যা এর ফ্লো চার্ট। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা কিভাবে করছে এটা বুঝছো। অর্থাৎ আমাদের ফরটার্ন প্রোগ্রামটা পারলে সেখান থেকে খুব সহজে অ্যালগরিদম তৈরি করতে পারবো, সেখান থেকে আমরা কি ফ্লো চার্টটা কিভাবে এটা কি আঁকতে পারবো। তো আশা করি তোমরা আজকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বুঝছো। তো
তো পরের লেকচার থেকে যদি সময় পাই আমাদের সম্ভব হয় আমি চেষ্টা করবো এখান থেকে আরেকটু কি ফ্লোচার বা অ্যালগরিদম আলোচনা করার জন্য। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।